ইউনুস শি বৈঠকে ফলপ্রসূ আলোচনা, চীনা ঋণের সুদহার কমানো ও তিস্তা প্রকল্পের সহযোগিতার আশ্বাস, বাংলাদেশকে অর্থনৈতিক জোন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ। সদরঘাটে ভিড়, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে হেল্প অ্যাপ, আপাতত মোহাম্মদপুর সায়দাবাদ রুটের ৮ এলাকায় মিলছে সুবিধা। অভিযোগ জানালে ঘটনাস্থলে ছুটে যাচ্ছে পুলিশ। ঈদ ও বাজেট সামনে রেখে রেকর্ড গাড়ি আমদানি, চট্টগ্রাম বন্দরে মার্চের ১৩ দিনে খালাস প্রায় ২,০০০টি, ৭৪৮ কোটি টাকার রাজস্ব আদায় কাস্টম হাউসের। এবং বাংলাদেশে পর্যটক শূন্যতায় কলকাতার নিউ মার্কেটে ঈদ কেনাকাটার ধস, চড়া সুদে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ, বিনিয়োগের টাকা তোলা নিয়ে শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নিয়ে আহ্বান জানান তিনি। ডক্টর ইউনুস বলেন, স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে। এর আগে বেইজিংয়ে গ্রেট হলে ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, চীনা লোনের সুদহার কমানো ও তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের তৃতীয় দিন স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রায় ঘণ্টাখানেক চলে সেই বৈঠক। পরে ডক্টর মোহাম্মদ ইউনুস শি জিনপিং বৈঠক নিয়ে প্রেস সেক্রেটারি জানান, বৈঠক সফল ও ফলপ্রসূ হয়েছে। চীনের প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। এ সময় শি জিনপিং বাংলাদেশে চীনা লোনের সুদ কমানো ও জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শি জিনপিং বলেছেন যে উনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ীদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের কারণে নেপাল, ভুটান কিংবা ভারতের 7 সিস্টার্স অঞ্চল বাণিজ্যের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। Makes it very exciting country. Bangladesh oversees the whole Bay of Bengal. Nepal, Bhutan, landlocked country, they have no access to the sea. So if you are a landlocked country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things to Bangladesh. And suddenly you have a new economic zone. স্বৈরাচার পতনের পর বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। এখন দেশে ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, তারুণ্যের শক্তিকে ব্যবহার করে লাভবান হওয়ার দারুণ সুযোগ রয়েছে তাদের। There is no shortage of young people, both men and women. If you are making any technologically oriented businesses, I think it would be good to consider Bangladesh. Huge transformation in Bangladesh just about 8 months back. You are invited to be part of that new Bangladesh. এছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াও এর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ। পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। এই যাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরানো জৌলুস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। যাত্রী পাওয়ায় উচ্ছ্বসিত নৌ সংশ্লিষ্টরা। এদিকে আগের তুলনায় ভিড় বেড়েছে রেল স্টেশনে।
ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। মেহেদী হাসান ধ্রুবকে সঙ্গে নিয়ে ঈদযাত্রার পঞ্চম দিনের খবর জানাচ্ছেন আলামিন তুষার। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরনো জৌলস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত নৌ সংশ্লিষ্টরা। যাত্রীরা বলছেন শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসাবে নয়, ঐতিহ্যের বাহক হিসাবেও তাদের প্রথম পছন্দ লঞ্চ। ঈদযাত্রা নিয়ে সতর্ক বন্দর কর্তৃপক্ষ। বিআইডব্লিউটি-এর স্পষ্ট নির্দেশনা, অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেওয়া হবে লঞ্চের লাইসেন্স। নৌপথের মজাই অন্যরকমের, এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী। লঞ্চ ঘাটে যদি সদরঘাটে যদি আমি টাইমলি চলে আসি, লঞ্চটা টাইমলি ছেড়ে দেয়, খুব আরামে যাওয়া যায়। ছোট্ট আব্দুর রহমান বাবার কোলে বসে দাদু বাড়ি যাবার ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আনন্দে আত্মহারা সে। যেন একরকম না বুঝেই বাড়ি ফেরা উপভোগ করছে সেও। যার টিকিট সে ভিতরে প্রবেশ করতেছে, পাশাপাশি ট্রেনটাও একদম রাইট টাইমে আর কি প্ল্যাটফর্মে আসছে। রাস্তায় যানজটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল, আর আপনার ট্রেনের এখানে ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর ছিল। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে কর্তৃপক্ষের 3 স্তরের নিরাপত্তা বলয় কৌশলে পেরিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেখা যায় অনেককে। এমনকি ট্রেনের ছাদেও ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ, যদিও দেখতে পেয়ে দ্রুত তাদের নামিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর এমন তৎপরতায় খুশি টিকিটধারী যাত্রীরা। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার। গাজীপুরের চন্দ্রায় মেহেদী হাসান এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। আমরা শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, অন্যান্য বছরগুলোর কথা দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই প্ল্যাটফর্মের যে বসার জায়গা সেখানে কিন্তু তিল ধরানোর ঠাঁই থাকে না। সেখানে আমরা গণমাধ্যম কর্মীরা পর্যন্ত আজকে এখানে বসার কিন্তু সুযোগ পেয়েছি, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর বাইরেও যদি আমি বলি যে সকাল থেকেই আমরা দেখেছি যে তেমনভাবে খুব একটা ভিড় কিন্তু এবারের যে পঞ্চম দিনের যে ঈদযাত্রা, অর্থাৎ যদি বলি শুক্রবার আজকে, সেই জায়গা থেকে এই যে 9 দিনের যে লম্বা ছুটি এবার শুরু হচ্ছে সেই প্রথম দিন, সেখানেও সেই হিসাবে কিন্তু খুব একটা ভিড় কিন্তু আমাদের চোখে সকাল থেকে পড়েনি। যদিও সকালে অল্প বিস্তর ভিড় ছিল, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই আসলে ভিড় বেড়েছে। এবং কিছুক্ষণ পরেই আমার পাশে থাকা, অর্থাৎ এই 7 নম্বর প্ল্যাটফর্মে থাকা যেই ট্রেনটি বনলতা এক্সপ্রেস, সেটি কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে 1:30টার দিকে। এবং সেই ট্রেন কিন্তু এই 12টা বাজছে, ট্রেন কিন্তু এরই মধ্যে চলে এসেছে। এবং ট্রেনের যে পানি এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোও কিন্তু সেরে নেওয়া হয়েছে। অর্থাৎ ট্রেনেও কিন্তু খুব একটা বিলম্ব নেই। সকাল থেকে এখনো পর্যন্ত আমি যদি বলি 27টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা দেখেছি যে আসলে যেমন যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে আছেন, তেমনিভাবে অন্যান্য যারা রয়েছেন, অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারাও কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ খেয়াল রাখছেন যেন যাত্রীদের কোনো ধরনের সমস্যা যেন না হয়। তো এই ছিল রেলওয়ের থেকে, অর্থাৎ রেলপথের যাত্রার সবশেষ আমার কাছে। আমি চলে যাব সড়ক পথের খবর জানতে গাজীপুরের চন্দ্রায়। সেখানে আছেন সহকর্মী মনির হোসেন। মেহেদী হাসান। আর ঢাকায় চাপ না থাকলেও কিন্তু বলা চলে গাজীপুরে এই মুহূর্তে আসলে এই ঘরমুখো মানুষের চাপ ধীরে ধীরে বাড়ছে। এবং সকাল থেকে আমরা রয়েছি চন্দ্রাতে, এবং চন্দ্রার যে দৃশ্য যদি বলি আপনাদের, সকালে যানবাহনের চাপ যেমন ছিল এবং সাধারণ যাত্রীদের চাপ কিন্তু কিছুটা কম ছিল। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে বেলা 12টা নাগাদ আমরা দেখেছি যে ধীরে ধীরে কিন্তু যাত্রী যারা রয়েছে তারা কিন্তু আসলে সড়কে এসেছে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু যদি যানবাহনের কথা বলি, সে যানবাহনের সংখ্যা তুলনামূলক এই মুহূর্তে কিন্তু তারা যেটি বলছেন পর্যাপ্ত সিট পাচ্ছেন না, এবং বিশেষ করে অতিরিক্ত ভাড়া আদায়ের কিন্তু অভিযোগ করছেন। একটু জানিয়ে রাখি, এই ঈদকে কেন্দ্র করে গাজীপুরকে থেকে আসলে যারা আসলে নিজ বাড়িতে যান বেশিরভাগই কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মী, এবং সেই গার্মেন্টস প্রতিষ্ঠানে এবার কিন্তু ধীরে ধীরে ছুটি হচ্ছে, যার ফলে কিন্তু যে মানুষের ঢল, একসাথে মানুষের ঢল পড়ার কিন্তু সম্ভাবনা একটু কম। তবে ধারাবাহিকভাবে আজকে আমরা দেখেছি, আজকেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান খোলা, আগামীকালকেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান খোলা। স্বাভাবিকভাবে বলা চলে আজ, কালকে এবং পরশু দিন, অর্থাৎ টানা 3 দিন কিন্তু এই গাজীপুর থেকে সারা দেশের মানুষ, ঘরমুখো মানুষ কিন্তু বাড়িতে যাবেন। বিশেষ করে আজকের চিত্র যদি বলি, সকাল থেকে কিছুটা কম থাকলেও এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গার্মেন্টস ছুটি হয়েছে, তার
ফলশ্রুতিতে এই মুহূর্তে মানুষজন চন্দ্রায় এই মুহূর্তে অবস্থান করছেন। শুধু চন্দ্রায় নয়, গাজীপুরের পাশাপাশি গাজীপুর চৌরাস্তা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, উত্তরবঙ্গের এই সড়কটি মোট 22টি জেলার মানুষজন কিন্তু এই সড়ক দিয়ে চলাফেরা করে। আমরা দেখেছি যে এই সড়কের মানুষজন যারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে বাড়িতে যাচ্ছেন। শুধুমাত্র ছোটোখাটো কিছু অভিযোগ ছিল যে এই বাড়তি ভাড়া এবং সড়কের কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে এখানে নজরদারি রাখছেন। তো এই ছিল গাজীপুরের সব ঈদযাত্রার খবর এবং আরও খবরাখবর জানতে আমরা চলে যাবো মাওয়া প্রান্তে। সেখানে রয়েছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। চৈত্রের প্রখর রোদ উপেক্ষা করে রোজায় দক্ষিণাঞ্চলে 21 জেলার মানুষ পদ্মা সেতু পার হয়ে বাড়ি পানে যাচ্ছে এবং এখানে যে 8টি টোল প্লাজা, এরপরে কিন্তু হিমশিম পরিস্থিতির কারণে অস্থায়ীভাবে আরেকটি টোল লেন চালু করা হয়েছে এবং এই 9টি লেনে কিন্তু এখন যানবাহন পারাপার হচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে মোটর বাইকগুলো যে এসে লম্বা লাইনে দাঁড়াচ্ছে, এর পাশে কিন্তু অনেক দূরপাল্লার বাস, সেগুলো কিন্তু দীর্ঘ লাইনে ছড়িয়ে পড়ছে। আবার কখনো কখনো লাইন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আবার লাইন বাড়ছে। এভাবে কিন্তু একের পর এক যাত্রীরা যাচ্ছে এই পদ্মা সেতু অতিক্রম করে এবং এখানকার কর্তৃপক্ষ বলছেন যে সকাল থেকে 6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টায় কিন্তু প্রায় 5,000 মোটর বাইক পার হয়েছে। এছাড়া অন্যান্য যানবাহনও পারাপার হচ্ছে এবং বৃহস্পতিবার কিন্তু 27,000-এরও বেশি যান পারাপার হয়। সেখান থেকে কিন্তু 3,07,00,000 টাকার টোল আদায় হয়। তবে তার পরিমাণ কিন্তু আজকে আরও অনেক বেড়ে যাবে, সেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং তারা বলছেন যে ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করবার জন্য তাদের নানা রকম প্রস্তুতি রয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু তারা সেতুর অন্তত 7টি পয়েন্টে সেখানে নিরাপত্তা কর্মী অবস্থান করছে, সেখান থেকে কিন্তু তারা মনিটর করছে এবং একই সঙ্গে কিন্তু পুরো সেতু এলাকা জুড়ে ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা থেকেও কিন্তু মনিটর করা হচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একেবারে দলেশ্বরী 1 সেতুর টোল প্লাজা থেকে মাওয়া পর্যন্ত পুরো মনিটরিং করছে। তো এরপরেও যে উৎসব মুখর অবস্থায় নির্বিঘ্নে কিন্তু পদ্মা সেতু পাড়ি দিচ্ছে দক্ষিণের মানুষ। তো এই ছিল আমার কাছে ঈদযাত্রার সবশেষ। এই যাত্রার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম গাজীপুর ও কমলাপুর রেল স্টেশন থেকে। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে চালু হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ রুটের 8টি থানা এলাকায় যাতায়াতকারী নারী যাত্রীদের জন্য চালু হয়েছে সেবা। অ্যাপে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধারকারী দল। এমন সেবাকে স্বাগত জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান মহিলা পরিষদের। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নারীদের হেনস্থা হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের পাশাপাশি গণপরিবহনে ঘটছে ধর্ষণের মতো ঘটনাও। ব্র্যাকের গবেষণা বলছে গণপরিবহনে চলাচলরত 94% নারী যৌন নিপীড়নের শিকার। সবাই নিরাপদ না আসলে রাস্তার মধ্যে, আর মেয়ে মানুষ তো অবশ্যই না। এখন একটু অস্বস্তি ফিল হয় যাতায়াত করার সময়, যে কখন কি হয়। নারী হয়রানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় হেল্প নামের নতুন একটি অ্যাপ চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ। প্লে স্টোর থেকে সলিউশন স্পিন লিখলে হেল্প অ্যাপ আসবে, সেটি নামিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েই অ্যাপে প্রবেশ করে সেবা নিতে পারছেন নারীরা। অ্যাপে রাখা হয়েছে ইমার্জেন্সি বাটন, লিখিতভাবে অভিযোগ দেওয়ার অপশন আছে। অ্যাপসের মাধ্যমে আমাদের হয়রানিগুলো যদি তাদেরকে জানানো যায় এবং যারা এই অ্যাপসে কাজ করবে তারা যদি ওরকম ভালোভাবে রেসপন্স করে তাহলে তো ডেফিনেটলি ভালো। হেল্পের মিডিয়া কম্পেইনার জানালেন প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ পর্যন্ত রুটের 8টি থানা এলাকায় চালু হয়েছে এই সেবা। ঘটনাস্থলের 1 কিলোমিটারের মধ্যে থানার নম্বর যুক্ত থাকবে এতে। প্রশাসনের কাছে তো তার ওনার লোকেশন চলে যাবে, পাশাপাশি অনেক সময় প্রশাসন রেসপন্স দ্রুত না করতে পারে। সবচেয়ে নিকটবর্তী যে আমাদের বুথটা থাকবে, যে আমাদের ভলান্টারি বুথ, আমরা তাদেরকে মূলত রিচ করব এবং তারা দ্রুততার সাথে সেখানে পৌঁছাবে। পুলিশ বলছে অ্যাপে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। প্রাপ্ত যে তথ্য সেটা কিন্তু পুলিশের কাছে প্রাথমিক তথ্য হিসেবে বর্ণনা হবে এবং যে কোনো ভিকটিমকে আমরা সেই অনুযায়ী
পুলিশি যে সেবা সেটাও আমরা প্রদান করতে পারব। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষের কর্তৃত্ববাদী আচরণ ও ঘটনার বিচার না হওয়ায় বেড়েই চলছে গণপরিবহনের নারী নিপীড়ন। এ পরিস্থিতিতে এমন অ্যাপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন তারা। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু একজন অপরাধীকে আরও অপরাধী করে এবং যে অপরাধ করে না তাকেও কিন্তু অপরাধ করতে উৎসাহিত করে। এই অ্যাপ করার ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা রাখতে হবে। অ্যাপে আসা অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে মহিলা পরিষদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপনে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় ট্রাকে চাপায় সড়কে ঝরল মামের প্রাণ। এ সময় আহত হয়েছেন আরেকজন। এদিকে গাজীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। সকালে বগুড়া থেকে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুষ্টিয়ায় যাচ্ছিলেন আব্দুল কাদের। ত্রিমোহনী এলাকায় পৌঁছালে একটি পণ্য বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। গুরুতর অবস্থায় কাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বাসটিতে থাকা 42 জন আহত হয়েছেন। গুরুতর আহত 6 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এবার বাণিজ্য সংবাদ। ঈদের পাশাপাশি বাজেট সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু চট্টগ্রাম বন্দরেই গত 3 মাসে ৩,৮৫৪টি গাড়ি খালাস হয়েছে। এর মধ্যে মার্চের 13 দিনে খালাস হয়েছে ১,৯৫৯টি গাড়ি। চট্টগ্রাম বন্দরে গত 3 মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের 7টি বিশেষ জাহাজ, আর খালাস করা হয়েছে ৩,৮৫৪টি গাড়ি। এতে আমাদের রেভিনিউ পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। এর মধ্যে ১,৪৩০টি গাড়ি হলো সদ্য আমদানি করা, আর বাকি 300টি গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। টোটাল এখন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের প্রায় ১৪০০ ইউনিটের মতো গাড়ি আছে এবং অকশন ডিক্লার্ড গাড়ি আছে হচ্ছে প্রায় ৩০০-র মতো। এদিকে আমদানি করা গাড়ি থেকে ৭৪৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্যবসায়ীরা যদি গাড়ি নিয়ে আসে, আমাদের তো এটা ছাড়করণ করতে তো কোনো বাধা নাই। তবে ব্যবসায়ীদের দাবি আসন্ন বাজেটে গাড়ির শুল্ক হার আরও বাড়ানো হতে পারে, তাই বাড়তি লাভের আশায় এখন বাড়ানো হয়েছে গাড়ি আমদানি। গাড়ি এনে রাখলাম, পরে বিক্রি করব, সেটা স্বাভাবিক প্রবণতা। এখানে কিন্তু জোচ্চুরির কোনো বিষয় নেই। ঈদের আগে অন্তত ৭০০ গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। ঈদকে সামনে রেখে যেমন রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি হয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে গাড়ি খালাস এবং ডেলিভারি প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের কাশশেড থেকে কমল দে, সময় সংবাদ। ফরিদপুরের একমাত্র হিমাগারে আলু রাখতে এসে বিপাকে পড়েছেন দূর দূরান্তের ব্যবসায়ী, কৃষক ও ট্রাক চালকরা। সিরিয়াল না পাওয়ায় আলু নষ্ট হওয়ার শঙ্কা তাদের। হিমাগার কর্তৃপক্ষ বলছে, অধিক ফলন ও একসঙ্গে সবাই আলু নিয়ে আসায় বিড়ম্বনায় পড়েছেন তারা। এক ট্রাক থেকে আলু নামাতে নামাতে আসছে আরেকটি। উদ্দেশ্য হিমাগারে আলু সংরক্ষণ করা। ট্রাক্টর, ভটভটি, ভ্যানেও আলু এনেছেন চাষি ও ব্যবসায়ীরা। দিনের পর দিন হিমাগার ফটকের বাইরের রাস্তায় অপেক্ষাও করতে হচ্ছে তাদের। বেশিরভাগই এসেছেন উত্তরের জেলা থেকে। প্রচন্ড গরমের কারণে তৈরি হয়েছে আলু নষ্টের শঙ্কা। কাঁচা আলু ধরেন যে ক্ষেত থেকে উঠাই নিয়ে এসে, এটা তো কোলেস্টর করা লাগবে সাথে সাথে। এখন এখানে যে 4 দিন 5 দিন গাড়ির মধ্যে আলু থাকছে, পৌঁছে যাচ্ছে। সামনে ঈদ, ভাড়া ঠাড়া মারতে পারতেছি না, আলু নিয়ে আসি এখানে মনে করেন ধরা খেয়ে গেছি আমরা। বসে থাকতে থাকতে গাড়ি আমলোড হয় না, এখন যে খাওয়ার টাকা সেটাও আমাদের কাছে নাই। হিমাগার কর্তৃপক্ষ বলছে, অধিক ফলন ও একই সঙ্গে সবাই আলু নিয়ে আসায় সৃষ্টি হয়েছে বিড়ম্বনা। যারা আমাদের বড় বড় পার্টি, তারা এক ট্রাকের জায়গা 5-7 ট্রাক রাখছে, এই জন্য ট্রাকের চাপ বেশি, আমদানি বেশি। ফরিদপুর হিমাগারটি শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত। এতে হিমাগারটিতে 60 কেজি ওজনের 1.5 লাখ বস্তা আলু রাখার সক্ষমতা রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। প্রতি বছর কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন। তবে এবছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সে ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকা উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের।
কলকাতার নিউ মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউ মার্কেট, যেখানে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, আর সেখানেই এখন শুনশান নীরবতা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসতে পারেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয় বলেও জানান কেউ কেউ। সাদার স্ট্রিট, নিউ মার্কেট বা বিভিন্ন ধরনের যত আছে সব বাংলাদেশের লোক না আসলে আমাদের অত উন্নতি হচ্ছে না। বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকে। বলতে পারবো না কি হবে না হবে, কোনো বোঝা যায় না, অনেক অবস্থা খারাপ। বছরের ঠিক এই সময় নিউ মার্কেটের অসংখ্য ব্যবসায়ী ব্যাংক থেকে চওড়া সুদে ঋণ এনে তবে তাদের ব্যবসায় বিনিয়োগ করেন, আর লক্ষ্য থাকে বাংলাদেশি পর্যটক এলে তবেই ব্যবসায় লাভ তারা ঘরে তুলবেন। তবে বাস্তবতা এবছর ভিন্ন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারছেন না বাংলাদেশি পর্যটকরা, আর সে কারণেই এই ব্যবসায় এবার মার খাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইউনুস বৈঠকে ফলপ্রসূ আলোচনা, চীনা ঋণের সুদ হার কমানো ও তিস্তা প্রকল্পের সহযোগিতার আশ্বাস। বাংলাদেশকে অর্থনৈতিক জোন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ, সদরঘাটে ভিড়, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। এবং গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে হেল্প অ্যাপ, আপাতত মোহাম্মদপুর সায়দাবাদ রুটের ৮ এলাকায় মিলছে সুবিধা। অভিযোগ জানালেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছে পুলিশ। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।